गुड मॉर्निंग फ्रॉम उत्तरपाड़ा स्टेशन। आज 16 मार्च 2024 शनिवार। घड़ीते এখন বাজছে ভোর 5:36। আমি আজকে যাব পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে একটি অন্যতম সতীপীঠ মা যোগাদ্দা দর্শনে। ক্ষীরগ্রাম বর্ধমান থেকে 42 কিলোমিটার, কাটোয়া থেকে 20 কিলোমিটার, কৈচর হল্ট স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। কিছুক্ষণ পরেই আমি 5:56 কাটোয়া লোকাল ধরব। একদম টাইমেই 3 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকাল ঢুকছে। আমি 38টা স্টেশন পেরিয়ে যখন কাটোয়া গিয়ে পৌঁছবো তখন সময় হবে 8:45, মানে 8:50 কাটোয়া বর্ধমান লোকাল আমাকে ধরতে হবে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কাটোয়া স্টেশনে তো নামলাম, কিন্তু এখান থেকে 5 মিনিটের মধ্যে ফ্লাইওভার থেকে গিয়ে অনেক প্ল্যাটফর্ম টপকে 6 নম্বরে যেতে হবে। ওই সাইডে গিয়ে তারপর কাটোয়া বর্ধমান লোকাল ধরলে খুব তাড়াতাড়ি কৈচর হল্টে নামবো। কাটোয়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে কাটোয়া বর্ধমান লোকাল। মাঝে 3টি স্টেশন। এই ট্রেনে চড়ে আমি যাব কৈচর হল্ট স্টেশনে। কাটোয়া স্টেশন থেকে কৈচর হল্ট 13 মিনিটের পথ। 3টি স্টেশন পড়ল, শ্রীপদ, শ্রীখন আর শ্রীখণ্ড, আর পড়ল বাঁকাপাশি। এবার আমরা কৈচর হল্ট স্টেশনে ঢুকছি। 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে টোটো করে যাব মায়ের মন্দির ক্ষীরগ্রামে। নামতেই ট্রেনটি ছেড়ে দিল। বাইরে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। কত নেবে? ওই যোগাদ্দা মায়ের মন্দির। চলো, ঠিক আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই কৈচর হল্ট থেকে সব টোটো স্ট্যান্ড আছে, 20 টাকা করে যোগাদ্দা মায়ের মন্দির। এখান থেকে ভাই কতক্ষণ লাগবে? 5 কিলোমিটার মতো। এখান থেকে 5 কিলোমিটার মতো লাগবে। আর কেউ এলে তোমাদের এখানে পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তোমার কি নাম আছে? কল্যাণ। কল্যাণ। কোনো ফোন নাম্বার আছে? যদি আগে থেকে বলে দেয় তাহলে তুমি থাকবে এখানে। কি বলো? 8159094622। 51টি পীঠের অন্যতম পীঠ এই ক্ষীরগ্রাম। এই টোটো চড়ে আমরা প্রথমে নামবো কীর্তিগির নতুন মন্দিরে, কিন্তু প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো ওখান থেকে 300 মিটার দূরে দেবীর পুরাতন মন্দির বা মায়ের বাড়ি, বা যেখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। তারপর এখানে আসবো। ক্ষীরদিঘির নতুন মন্দিরের সামনে এসে টোটো ছেড়ে দিলাম। এবার চলুন যাই পুরাতন মন্দিরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। গর্ভগৃহে যাব আমি এখনই। দেবী এখানে যোগাদ্দা, ভৈরব ক্ষীরকণ্টক, সামনেই ভৈরবের মন্দির, সেখানেও যাব। রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে আছে ক্ষীরগ্রামে ডানিপার অঙ্গুষ্ট বৈভব যোগাদ্দা দেবতা ক্ষীরকণ্টক ভৈরব। এই ক্ষীরগ্রামে যোগাদ্দা দেবীর যে বহু পুরাতন মন্দির আছে তাকে মায়ের বাড়ি বলা হয়। মূল মন্দিরটি 11 শতাব্দীতে তৈরি হয়েছে। বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের কিউরেটর মন্দিরের ইট নিয়ে গবেষণা করে রিপোর্ট দেন যে মূল মন্দিরটি 11 শতাব্দীতে নির্মিত এবং গম্বুজটি তৈরি হয় মহারাজা কীর্তিচাঁদের আমলে। এই মন্দিরের পাশেই আছে ভৈরব ক্ষীরকণ্টকের মন্দির। নিখিল রায়ের মুর্শিদাবাদের কাহিনী বইটি থেকে জানা যায় যে ঔরঙ্গজেব বাদশাহের আমল অর্থাৎ 1679 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাটোয়ার কাছে খাজুরডিহি নিবাসী মিত্রবংশীয় গঙ্গাধিকারী উপাধিপ্রাপ্ত হরিনারায়ণ রায় পীঠস্থানে
যোগদা দেবীর সেবার বন্দোবস্তের জন্য প্রচুর ভূসম্পত্তি দান করেন। যোগদা দেবীর এই মূর্তিটি নবীন ভাস্কর দ্বারা নির্মিত, যিনি দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তিটিও তৈরি করেন। দেবী মূর্তিটি 3 বার চুরি যাওয়ার পর ক্ষীরদিঘির জলের মধ্যে একটি 2004 খ্রিস্টাব্দে শ্বেত পাথরের অপরূপ সুন্দর মন্দির তৈরি করে সেখানে রাখা হয়। সেই মন্দির, এই আদি মন্দির থেকে গ্রামের রাস্তা 300 মিটার গেলেই পড়বে। আমি সেই মন্দিরে এখনই যাব। এই আদি মন্দিরেই মায়ের গর্ভগৃহে একটি পাতালে যাওয়ার সুড়ঙ্গ আছে। কথিত আছে রাবণের ভাই মহিরাবণ রাম ও লক্ষ্মণকে পাতালপুরীতে নিয়ে গিয়ে বন্দি করে রাখেন তার আরাধ্য দেবী ভদ্রকালীর সামনে বলি দেবেন বলে। তখন রামভক্ত হনুমান দেবশক্তি বলে জানতে পারে যে সেই পাতালপুরীতে ক্ষুদ্ররূপে পৌঁছে গিয়ে মহিরাবণকে হত্যা করে। রাম ও লক্ষ্মণকে 2 কাঁধে এবং মা ভদ্রকালীর মূর্তিকে মাথায় নিয়ে মন্দিরের মধ্য দিয়ে এই গর্ত দিয়েই পাতালের উপরে আসে, আর হনুমানজি ঠিক এখানেই সেই ভদ্রকালীকে স্থাপন করে। দরজা খুলে প্রথমেই এই বিশ্রাম ঘর পড়ে, এখানে মশারি টাঙানো হয়, বালিশ বিছানা সব দেওয়া থাকে। তারপর গর্ভগৃহ। বুড়োদ মশাই যখন সকালে দরজা খুলে ভেতরে ঢোকেন তখন দেখেন বালিশ বিছানা চাদর সব এলোমেলো। তারপরে পরিষ্কার মায়ের উপস্থিতি বোঝা যায়। এখন আমি গর্ভগৃহের মধ্যে ঢুকছি, মাকে দর্শন করছি এবং ওই যে দেখতে পাচ্ছি সামনে গিয়ে ওই পাতাল প্রবেশের সেই সুড়ঙ্গটি, যেখান দিয়ে হনুমানজি রাম লক্ষ্মণ আর ভদ্রকালীকে নিয়ে এসেছিলেন ওপরে এবং এখানে প্রতিষ্ঠা করেছিলেন। এই সেই জায়গা, সেই সুড়ঙ্গের মধ্যেই মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আপনার একটু নামটা বলুন। আমার নাম দেবাশিস চক্রবর্তী। আপনি এইখানটায় থাকেন তাই তো? এখানে পুরোহিত আমি। আচ্ছা, পুরোহিত। এখানটা একটু বলুন এই সম্বন্ধে। ওই যে সুড়ঙ্গটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওই সুড়ঙ্গ থেকে হনুমান মহিরাবণকে বধ করে ভদ্রকালী ঘটকে মাথায় নিয়ে রামকে লক্ষ্মণকে 2 স্কন্ধে নিয়ে এই পাতাল থেকে উঠেছিল। আচ্ছা, ওই পৃথিবীর মধ্যস্থল, আর সত্যি এখানে ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। আচ্ছা, সেই জন্য এখানে একটা পিঠ, এটা 2টো পিঠ। আচ্ছা, এইখানে একটা পিঠ, ওইটা এইটাই 2টো পিঠ, ওখানে কিছু নয়, এইটা 2টো পিঠ। মায়া দিফা। আচ্ছা, এবার তখন ভদ্রকালী পুজো হতো। আচ্ছা, এখন মা দুর্গার পুজো হয়। আচ্ছা, মা দেবী দুর্গা, মানে মহিষাসুর মর্দিনী হিসাবে পুজো হয়। আর যেটা মানে পড়েছিল খণ্ডটা এখানে পড়েছিল। আচ্ছা, আর ওই যে হোলটা আছে ওইটা দিয়ে হনুমানজি রাম লক্ষ্মণকে বড় পাতাল ছিল, বড় ছিল, বাঁধিয়ে ছোট করে করে। আর এইখানে সব রয়েছে, মনে করা যায় যে উনি মানে বিশ্রাম করেন, এরকম ব্যাপার। আচ্ছা, বোঝাও যায়। বিছানাগুলো আলাদা থাকে, মানে সকালবেলা যখন মন্দির খোলেন তখন চাদর টাদর বিছানাগুলো এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে? মন্দিরটা সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আবার 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। আবার 3:30-4টার সময় খোলা হয়, ওই 6টার সময় আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর এমনি টোটাল ওইখানে তো ভোগ প্রসাদের ব্যাপার আছে, এখানে ওসব কিছু তো নেই? এখানে আমি আমি ভোগ। আপনি ভোগ। আপনার কোনো ফোন নাম্বার আছে? কেউ যদি দূর থেকে আসে আপনার সঙ্গে যোগাযোগ করবে? বলুন ফোন নাম্বার কি? 9734206912। আপনার নামটা আরেকবার বলুন। দেবাশিস চক্রবর্তী। ঠিক আছে, বাইরে থেকে এলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি ভেতরে গেছিলাম, দেখেছি একটা ওই পৌরাণিক কাহিনীও রয়েছে, যোগদা মায়ের মূর্তিও এতে রয়েছে ভেতরে। এখানে উৎসব টুৎসব বা এমনি ভোগের মানে কিরকম আছে এমনি? আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রকাশ চক্রবর্তী। আপনি এই মন্দিরেই থাকেন তাই তো? এই মন্দিরেরই পূজারী? পূজারী। আচ্ছা, এখানে আপনার সঙ্গে যোগাযোগ যদি করে কেউ, যদি ভোগ খাবো বলে আগের দিন ফোন করে নেবে? কি নম্বর আছে? 62। আচ্ছা, 94। আচ্ছা, 70। আচ্ছা, 36। আচ্ছা, 11। এই নম্বরে আগের দিনকে যোগাযোগ করে নেবে। আচ্ছা, আর একটা নম্বর আছে, হ্যাঁ, 70। হ্যাঁ, 76। হ্যাঁ, 99। হ্যাঁ, 69। হ্যাঁ, 61। আর এমনিতে মোটামুটি কতজন করে একটা অ্যাভারেজ হয় এমনি রোজ ভোগের ব্যাপার? এখানে গড়ে রোজ হয় মোটামুটি ধরুন 60 থেকে 70 জন। 60 থেকে 70 জন হয়ে যায়। আর যখন অনুষ্ঠান হয় তখন তো অনেক বেশি, সে প্রায় আপনার 500-600 লোকের আইটেম হয়। আচ্ছা, তো ভোগের কোনো কিছু আছে, কুপন আছে?
হ্যাঁ কুপন আচ্ছা, কত করে? ওটা 50 টাকা করে। আচ্ছা, তো ওই মন্দিরে যে 50 টাকা করে কুপন ওটা আলাদা, ওটা আলাদা, আবার এখানে আবার আলাদা করে খাওয়া যায়। এইটাই হচ্ছে আদি, এইটাই আদি। আচ্ছা আচ্ছা। আর এমনি কোন সময় মানে মেনলি বছরের দুটো সময় মানে উৎসব হয়? 31শে বৈশাখ, 31শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠ। 15ই মে, 15ই মে হচ্ছে ওই দিনকে ওখান থেকে তোলা হয়। আচ্ছা, ওই দিন সবাই দর্শন করতে পারেন। আচ্ছা আবার নেক্সট ডে হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ। আচ্ছা, 4ঠা জ্যৈষ্ঠ মানে আরেক দিন। হ্যাঁ, বৈকাল 6টা থেকে আচ্ছা আপ টু 1টা পর্যন্ত। আচ্ছা, ওই সময় কি চারপাশে মেলা টেলা বসে কিছু? হ্যাঁ, ওই সময় মেলা বসে, হ্যাঁ ওই দিন মহামেলাও, মহামেলা হয়। তো মেলাটা কি 31 তারিখ থেকে 4 তারিখ অবধি থাকে নাকি ওই দুটো দিন থাকে? প্রায় 15 দিন, প্রায় 15 দিন থাকে। আচ্ছা, কোথায় হয়? ওই মাঠটায়, ওই যে দিঘির পাড়, খিরদিঘির পাড়, খিরদিঘির পাড়ের সংলগ্ন জায়গাটা জুড়ে, ওই জায়গাটা জুড়ে মেলা বসে। তো ঠিক আছে, আমার যারা এখানে ভিউয়ার্স আছেন তারা সব আসবেন কলকাতা থেকে, আপনার সাথে যোগাযোগ করে নেবে ভোগের জন্য। থাকার ব্যবস্থা তো ওখানেই আছে দেখলাম, এখানেও আছে। এখানেও থাকার আছে? আচ্ছা, কোথায় থাকার? ওইখানে একটি যাত্রী নিবাস রয়েছে। আচ্ছা আচ্ছা, মায়ের এই পিছনে একটা যাত্রী নিবাস ঘর রয়েছে, এবং হাসপাতাল মোড়ে একটি লজ আছে। আচ্ছা, ওখানেও পেয়ে যাবেন, আবার ওখানেও পেয়ে যাবেন। তো এই মন্দিরের মধ্যে কেউ যদি থাকতে চায় তো কীরকম রেট আছে? এবার সেটা কমিটির সঙ্গে কথা বলে মানে একটা অ্যাভারেজ কীরকম? মোটামুটি ধরুন ওই 700-800 টাকা। ওটা কি মানে এসি রুম না নন এসি? নন এসি রুম। এখানে কোনো এসি রুম নেই, তাই তো? ওদিকের রুমগুলো আমি দেখলাম, আমাকে দেখালো, ওখানে তো রেটটা আলাদা আছে, 800 আর 400 দেখলো। ওটা পুজোর সময় অনেকটা এভারেজ এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। ও আজকে ভোগ কি কি আছে? আজকে মায়ের মৎস্য রয়েছে। আচ্ছা, অন্ন, আচ্ছা, পরমান্ন, আচ্ছা, আর ডাল। না, ও ডাল এখানে ডাল টালে কোনো কিছু হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে সব সবজি দিয়ে। আচ্ছা, আর এমনি মানে ভোগ প্রচার কখন থেকে? একটার সময়। ঠিক আছে। হ্যাঁ, এই মন্দিরটা হচ্ছে সব থেকে আদিম একদম। হ্যাঁ, এই মন্দিরে মহিরাবনকে বধ করে রাম লক্ষ্মণ হনুমান ভদ্রাকালীকে মাথায় করে নিয়ে এসেছিল, মাথায় করে নিয়ে এসে ওপরে প্রতিষ্ঠা করেছিল। এখানে হরিদত্ত রাজা ছিল। আচ্ছা, তাকে স্বপ্ন দিয়েছিল আমি এখানে এসে আমাকে প্রতিষ্ঠা কর। আচ্ছা, তার 7 পুত্রকে খেয়েছিল। আচ্ছা, ওর যে ব্রাহ্মণরা পালা পড়েছিল, হ্যাঁ সেই ছেলে নিয়ে রাত্রি পালা ছিল। আচ্ছা, ও রাত্রি ওকে আটকায়। আচ্ছা, আটকায় বলে তুমি কোথায় যাচ্ছ? বলছে এখানে রাক্ষসী আছে। আচ্ছা, হ্যাঁ, দেবতা রাক্ষসী এসেছে, সে আমার ছেলেকে খাবে। আচ্ছা, হ্যাঁ, সেই ভয়ে পালাচ্ছি। বলছে তুমি যে ভয়ে পালাচ্ছ সেই দেখবে আমি। আচ্ছা, কী বলে আমি কিছু জানবো? তখন দুর্গা মূর্তিটা দেখিয়েছিল, বুঝলেন? আশ্বিনের অম্বিকা মূর্তি। আচ্ছা, ওনাকে দেখিয়েছিলেন। আচ্ছা, তুমি ফিরে যাও, আজ থেকে নরবলি খাবো না। কিন্তু এখনো নরবলি হয়, কিন্তু ওই যে ডোম আছে না, তাকে বেলের কাঁটা রক্ত দিয়ে তাকে ওই রক্তটা চিরে সেই রক্ত দেওয়া হয়। আচ্ছা, ওই ডোম চন্ডাল ওই সব। আচ্ছা আচ্ছা। আমি ওই খিরদিঘির ওখানে চলে এসেছি। এখানে একটা সাদা শ্বেতপাথরের মন্দির আছে, একটা লাল গ্রানাইটের মন্দির আছে। এইখানে এইখানে ভোগ প্রসাদের কুপন পাওয়া যাবে। কত করে কুপন? 50 টাকা। দক্ষিণা 50 টাকা। কটার মধ্যে এসে এখানে নাম লেখা? 10:30টার মধ্যে আপনি সরাসরি এসে এখানে নাম লেখাতে পারেন, বা আমাদের যোগাযোগের মাধ্যম আছে, মোবাইলে নাম লেখাতে পারেন। আচ্ছা, যে নম্বর দুটো আমাদের কাছে রয়েছে ওই নম্বর দুটো তাহলে দিয়ে দেবো স্ক্রিনেতে, আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার কি নাম আছে? আমার নাম অঞ্জন সামন্ত। আচ্ছা, অঞ্জন সামন্ত। আপনাকে দেখেছি অনেকগুলো ইউটিউবের এতে। তো আপনি যখন মন্দিরের ভেতরটায় যাব, আপনি একটুখানি মানে কাইন্ডলি আসতে পারবেন? তাহলে আমার চ্যানেলের পূজা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনি যাবেন। ঠিক আছে। এইটা হলো লাল গ্রানাইটের মন্দির। এটা সারা বছর পুজো হয় এই মন্দিরে। এইটা হলো নাট মন্দির। মন্দিরে ঢুকবো একটু পরে, আগে বাবার পুজো হবে। আর একটা মন্দির আছে ওই সাদা মন্দির, ওটাতেও যাব। ওটা বছরের 2 দিন ওটার পুজো হয় মাকে নামিয়ে। সতীপীঠ ক্ষীর
গ্রামের যোগাদ্দা মন্দিরে আপনাকে স্বাগত। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পাতাল থেকে মহিরাবণকে বধ করে মহাবীর হনুমান রাম লক্ষ্মণ সহ ভদ্রকালীকে উদ্ধার করে এই স্থানে দেবীকে প্রতিষ্ঠা করেন। এই স্থান অতীব পবিত্র, তাই পরিচ্ছন্নতা বজায় রাখুন। 2009 খ্রিস্টাব্দে ক্ষীরদিঘি সংস্কারের সময় হঠাৎ করে 11ই ফাল্গুন দিঘির গভীরে মিলল সেই পুরাতন মূর্তি, যার কপালেও প্রায় 150 বছর আগেকার সিঁদুরের চিহ্ন ছিল। সেদিনই ঠিক হয় দেবীর পৃথক বেদি স্থাপনের জন্য আলাদা একটি মন্দির তৈরি হবে। ক্ষীরদিঘি জলের মধ্যে একটি লাল গ্রানাইট পাথরের মন্দির তৈরি করে 2011 খ্রিস্টাব্দ বা 1418 সালের 15ই পৌষ পুরানো দেবী মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়, যেটি সারা বছর পূজিত হচ্ছে এখানে। এই সেই মন্দির। এখানে প্রচুর মাছ আছে। শ্বেত পাথরের মন্দিরের মধ্যে যে বিগ্রহ আছে সেইটা যিনি বানিয়েছিলেন নবীনচন্দ্র ভাস্কর, ইনি বানিয়েছিলেন। প্রাচীন দেবী মূর্তিটি 3 বার চুরি যাওয়ার পর ক্ষীরদিঘির জলের মধ্যে 2004 খ্রিস্টাব্দে এই শ্বেত পাথরের সাদা মন্দিরটি তৈরি হয়। ওই যে দরজা বন্ধ আছে, দরজার ওখানেই মূর্তিটি আছে, প্রাচীন মূর্তিটি। বছরে 2 বার ওটা তোলা হয়, 31শে বৈশাখ ও 4ঠা জ্যৈষ্ঠ। এই 2 দিন ওখান থেকে বার করে এনে পুজো করে আবার ওখানে রেখে দেওয়া হয়। সেই সময় মেলা বসে, বিশাল উৎসব হয় ওখানে। মাকে ওই মন্দির থেকে তুলে এনে এই হাড়ি কাটে ছাগল বলি করা হয়। এরপর সামনেই উত্থান মন্দির আছে, ওখানে নিয়ে গিয়ে আরাধনা করে মহিষ বলি দেয়া হয়, ওটা দেখাবো। গবেষকরা এই মূর্তিটি সেন যুগের বলেছেন। মূর্তির নির্মাণকাল আনুমানিক 1500 খ্রিস্টাব্দ। সুন্দর পরিবেশ, মাছ দেখতে পাচ্ছি, প্রচুর মাছ আছে।
এখানে কি সুন্দর নামগোত্র দিয়ে আলাদা আলাদা করে পুজো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মন্দির আর এই দিকে যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে যাচ্ছি। এদিকে গেস্ট হাউস আছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি গোশালার ওখানে। কি সুন্দর অনেকগুলোই গরু রয়েছে গাভী সমেত। বেশ ভালোই গোশালাটা। আর একটু এগিয়ে গেলেই গেস্ট হাউস পাবো। হ্যাঁ অঞ্জন একটু বলো। নমস্কার, অঞ্জন। হ্যাঁ আমার নাম অঞ্জন কুমার সামন্ত। আপনারা যেখানে রয়েছেন এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মঙ্গলপুর ব্লকের অন্তর্গত ক্ষীরগ্রাম নামক একটি গ্রাম। তাই ক্ষীরগ্রামের 3টে ইতিহাস। এক হচ্ছে সত্যযুগে যখন মায়ের 51টি খণ্ডে ভূপৃষ্ঠে পতিত হয় তখন মায়ের ডান পায়ে বুড়ো আঙুল এই যে আপনার পাশেই যে ক্ষীরদিঘি নামক দিঘিটা রয়েছে এর দক্ষিণ ভাগে পড়েছিল। তাই এটি 51টা পীঠের মধ্যে অন্যতম। আর এই যে ক্ষীরদিঘি, এই পুকুরের জলে অনেক দিব্য শক্তি আছে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল করার জন্য। তাই এই পুকুরের জল কোনোদিন নষ্ট হয় না এবং যে কোনো দুয়ারঙ্গ রোগ এই পুকুরের জলে সারে। এই একটা ঘটনা গেল। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে গিয়ে তেদায় যখন রাম আর এবং রাবণের যুদ্ধ হয়েছিল তখন পাতালে মহিরাবণ এক ভদ্রকালী পুজো করত। তো মহিরাবণ একদা রাম লক্ষ্মণকে বন্দি করে পাতালে নিয়ে যান এবং হত্যার জন্য বন্দি করেন। তখন রামের যে হনুমান যিনি ছিলেন প্রভক্ত হনুমান, তা উনি তখন যোগ বলে দেখেন যে এরকম তার প্রভু রাম লক্ষ্মণ পাতালে মহিরাবণের ঘরে বন্দি আছে। উনি তখন পাতালে মহিরাবণের ঘরে যান এবং ছলে বলে কৌশলে মহিরাবণের বংশ ধ্বংস করে যখন রাম আর লক্ষ্মণকে রেস্কিউ করছেন তখন মহিরাবণের আরাধ্য দেবী ভদ্রকালী বলে যে তুই তো পাতালে আমার ভক্তকে হত্যা করে দিলি, তা আমি তো এখন পাতালে পুজো পাবো না, তা আমাকে ভূপৃষ্ঠে এমন এক জায়গায় প্রতিষ্ঠা কর যেখানে 12 মাস নরবলি দিয়ে পুজো হবে আমার। তাই ক্ষীরগ্রাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে হনুমান মাকে এনে প্রতিষ্ঠা করে। এত জায়গাটাতে ক্ষীরগ্রাম এনে প্রতিষ্ঠা করার কারণ কি? কারণ ক্ষীরগ্রাম হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাই কেন্দ্রেতেই হনুমান মাকে এনে প্রতিষ্ঠা করে। আর যে কোনো ব্যক্তি ক্ষীরগ্রামে আসলে ক্ষীরদিঘি পুকুর পাড়ে 2টো মন্দির দেখতে পাবে। একটা হচ্ছে লাল পাথরের মন্দির আর একটা সাদা পাথরের মন্দির। লাল পাথরের মন্দিরের ভেতরে যে মূর্তিটি আছে ওটা আনুমানিক 1000 বছরের পুরনো পাল যুগের মূর্তি। এটাতেই নরবলি হতো। এটা যে কোনো ব্যক্তি এলে 365 দিনই দেখতে পারেন এবং এনার পুজো দিতে পারেন। মোটামুটি 10টা থেকে পুজো শুরু হয় এবং এটা যদি ভোগ প্রসাদ খেতে যায় 10:30 পর্যন্ত ওনার নাম লেখা হবে। আর প্রসাদ বিতরণ হয় 12:35 থেকে। প্রসাদের দক্ষিণা হচ্ছে 50 টাকা। আর সাদা পাথরের মন্দিরের ভেতরে যে মূর্তি আছে ওটা আনুমানিক 150 থেকে 160 বছর আগে নবীনচন্দ্র ভাস্কর করেছিলেন, যিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির নির্মাতা। তা ওই মূর্তিটা আপনি বছরে 2 দিন দেখতে পাবেন, 31শে বৈশাখ ও 4টা জ্যৈষ্ঠ। ওই সময় আমাদের মহাপুজো হয় 31শে বৈশাখ এবং 4টা জ্যৈষ্ঠ, এই 2 দিন ওই মূর্তি দেখতে পাবেন। আর এখানে ওই পাতালের ওই যেটা ছিল একটা গর্তের মতো ওটা মাঝখানে একটি মন্দির আছে যেদিকে হনুমান রাম লক্ষ্মণকে বের করেছিল। মহিরাবণের বংশ ধ্বংস করে রাম লক্ষ্মণকে 2 কাঁধে ও মাকে মাথায় করে যে সুড়ঙ্গ দিয়ে বের করেছিল সেই সুড়ঙ্গ এখনো বর্তমান ক্ষীরগ্রামের মধ্যেখানে যে মন্দিরটি আছে ওইখানে সুড়ঙ্গটি বর্তমান। আচ্ছা, মধ্যেখানে ওই আগেটা না ওই সাইডে। আচ্ছা, ওইরকম 27 যেরকম মন্দিরটা আছে ওইখানে আছে। আর এখানে উৎসব কবে কবে হয়? উৎসব হয় তো বৈশাখী সংক্রান্তি থেকে শুরু হয় 31শে বৈশাখ থেকে। আচ্ছা, 4টা জ্যৈষ্ঠ পর্যন্ত। তা তখন তো মোটামুটি 10-20 হাজার ছাগ মেষ মহিষ বলি হয় এবং মাকে যখন তোলা হয়, সাদা মন্দিরে মাকে যখন তোলা হয় তখন বুক চিয়ে রক্ত দিতে হয়। আর উনি নরবলি খেতে অভ্যস্ত, তো মানুষ নররক্ত দিয়ে ওনার পুজো শুরু করে। ওইখানে একটা ছাগবলির জায়গা দেখলাম, ওইখান থেকে নামিয়ে এই যে কি দিঘি পুকুরটা দেখছেন এই 4 5 হাজার হাজার
আচ্ছা আচ্ছা। আর পুকুরে মাছ আছে দেখতে পারেন, যে মাছগুলো নিজের মানুষের হাত থেকে খাবার খায়, জ্যান্ত জোগাড় দিয়ে ওরা হয় ওগুলোকে। আচ্ছা। এছাড়াও দর্শন স্থান বলতে এই যে দিঘিটি ক্ষীর দিঘি, এরপরে এটা মোটামুটি 30 বিঘে জল পড়ে। এরপরে 10 টাইম মানে 300-400 বিঘে জল পড়ে বিশটা দিঘি আছে। কি নাম দিঘিটার? তার নাম ধামাচ। ধামাচ? ওই ধামাচে পুকুর পাড়ি একদা গ্রীষ্মকালে মা স্বয়ং এক সুন্দরী নারী বেশে দর্শন দিয়েছিলেন এবং এক শাখারির কাছ থেকে শাখা পড়েছিলেন। আচ্ছা, কত দূর এখান থেকে? এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে। আচ্ছা, ধামাচ দিঘি বলতে হবে। আচ্ছা, আর ওই গেস্ট হাউসে কেউ যদি থাকতে চায় দু রকম রুম আছে। গেস্ট হাউস হয়েছে পুকুর পাড়ে বাগানের মধ্যে, খুব সুন্দর গেস্ট হাউস, সব ওয়েল ফার্নিশড, মানে গিজার, শাওয়ার, সমস্ত সুবিধাই বর্তমানে এসিও আছে। সবগুলো খুব স্বল্প মূল্যেই দেওয়া হয়, 600 থেকে 800। আচ্ছা আচ্ছা, এসি রুমটা কি 800 টাকা? 800 টাকা। আচ্ছা ঠিক আছে, রুমটাও দেখে নেবো আমরা গিয়ে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এইটা হলো গেস্ট হাউস। গেস্ট হাউসের ভেতরটা দেখাচ্ছি। এখানে বসার জায়গা, এখানে টোটাল 10টা রুম আছে। বাঁদিকে 5টা, ডান দিকে 5টা। রুম নাম্বার আছে 101, 102 এরকম করে আছে। এদিকে 5টা, ওদিকে 5টা, সবকটাই এসি রুম আছে। একটা নন এসি রুম দেখাচ্ছি, ওটা হচ্ছে 600 টাকা। রুমের ট্যারিফ বলে দিচ্ছি। আচ্ছা, এইটা হলো, এটা নন এসি রুম। এরকম একটা বেড আছে, আলমিরা রয়েছে, এদিকে একটা টেবিল আছে, আর মার্বেল ফিনিশ, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। 104 রুম নাম্বার। আর বাথরুমটা একটু দেখাই। বাথরুম এরকম ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, কোমোট আছে, এইটা হচ্ছে গিজার আছে, আর জল টল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। মার্বেল ফিনিশ। হ্যাঁ যায়। এই রুমটা খুব সুন্দর, আলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ। ওইটা না, এই রুম নম্বর কত? এই রুমটা এসি রুম, এটা হচ্ছে 103। এসি রুমগুলো 800 টাকা করে। 103। এরকম বেড আছে, ওই যে এসি রয়েছে, পাখাও রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। লাইট রয়েছে, টিউব লাইট আরও রয়েছে। আর বাথরুমটা ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট ফিটিংস ঠিক আছে। ওপরে গিজার আছে, লাইট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সাবান রাখার জায়গাও রয়েছে। নিট অ্যান্ড ক্লিন গেস্ট হাউস, 10টা রুম। আচ্ছা, রুমটা একটু ভেতরটা দেখিয়ে দিই। এরকম রুম, অ্যাটাচ বাথ একদম। কিভাবে যোগাযোগ করতে হবে ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে। আমি এখন যাচ্ছি ধামাচ দিঘি, সেইটা ওই দূরে রাস্তা দিয়ে যেতে হবে। খানিকটা রাস্তা দেখি, হেঁটে যাচ্ছি। ধামাচ দিঘি হচ্ছে ক্ষীরদিঘির মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে, 15 মিনিট সময় লাগে, এবং এলাকাটা 330 থেকে 350 বিঘা এলাকা, বিশাল এলাকা। একটা জনশ্রুতি আছে, এর পাশ দিয়ে এক শাঁখারি যাবার সময় যোগাদ্দা মা বালিকা সেজে এই দিঘির ঘাটে শাঁখা পড়েছিলেন। শাঁখারি শাঁখার দাম চাইলে মা বলেছিলেন, মানে বালিকা বলেছিলেন, মন্দিরের পুরোহিত তার বাবা, তার থেকে দাম নিতে হবে। এও বলে দিয়েছিলেন যে মন্দিরের ভেতরে কুলুঙ্গিতে টাকা রাখা আছে। পুরোহিতের কাছে যখন শাঁখারি টাকা চাইতে যান,
পুরোহিত বলে তার কোনো মেয়ে নেই। পুরোহিত সব কথা শুনে মায়ের লীলা বুঝতে পেরে দিঘির ঘাটে ছুটে গেছিলেন। পুরোহিতকে মা জলের মধ্যে দুটো শাখা পড়া হাত তুলে দেখিয়ে দিয়েছিলেন। বর্তমানে পুরনো দিনে সেই ঘাট ভেঙে গেছে। আপনারা ক্ষীরদিঘি থেকে একটা টোটো নিয়ে আসবেন, তারপর দেখে ওই টোটোতে ফিরে যাবেন। বৈশাখ মাসে উৎসবের দিন এখানে গ্রামের প্রচুর মহিলা শাখা পড়ে থাকেন। এই যে সেই দিঘি, পূর্ণ দিঘি, সেই জন্য আমি ওখান থেকে এসেছি। 3 কিলোমিটার রাস্তা, রোদ্দুরও খুব ছিল। আপনারা একটা টোটো নিয়ে আসবেন এবং এই পূর্ণ জায়গাটা দেখে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি উত্থান মন্দিরের সামনে। 1316 বঙ্গাব্দে পুনর্নির্মাণ হয়েছিল ও 1424 বঙ্গাব্দে সংস্কার হয়েছিল। কেবলমাত্র বছরে একদিন যোগাদ্দা দেবী সূর্যের মুখ দর্শন করে। বৈশাখ সংক্রান্তিতে তাকে ক্ষীরদিঘি সাদা মন্দিরের দরজা খুলে উত্থান মন্দিরে রাখা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ভৈরব ক্ষীরকণ্টক মন্দিরের কাছে, যেটি মায়ের বাড়ির খুব কাছাকাছি অবস্থিত। এই মন্দিরের সংস্কার হয়েছিল 2017 খ্রিস্টাব্দে। আমরা এখন ওপরে উঠে বাবাকে দর্শন করছি। পৌনে একটা বাজতেই আমরা সকলে ভোগ প্রসাদের ঘরে এলাম। কিরে বাবু, কি নাম তোর? টাটা টাটা। হ্যাঁ, এই এসছে। ঠিক আছে। আপনারা কোথেকে এসছেন? এখানেই কাছে? হ্যাঁ, এখান থেকে কাছে। আচ্ছা, দুপুরে লাঞ্চের মেনু ছিল চাটনি, আলু পোস্ত, সাদা ভাত, ডাল, একটা সবজি মিক্সড ভেজিটেবল, মানে একটা ছিল আলু পোস্ত আর একটা হলো মিক্সড ভেজিটেবল, সবকিছু দিয়ে তরকারি, আর একটা পায়েস। যোগাদ্দা মা চৌঠা জ্যৈষ্ঠ শ্বেতপাথরের মন্দির থেকে উঠে এই সিংহাসনে বসেন, তখন এটা বার করে নিয়ে যাওয়া হয়। 50 টাকার বিনিময়ে ভোগ প্রসাদের কুপন কেটেছিলাম। রান্নাগুলো খুব সুস্বাদু। তারপরে টেবিল চেয়ারে বসে খাওয়া, সকলে খুব তৃপ্তি সহকারে আমাদের দুপুরের লাঞ্চ সম্পন্ন হলো। আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।